Podcast with A.T.G. Let the good times roll! পডকাস্ট উইথ এডিজিতে আজকে আছে আমার খুব প্রিয় ভাই বন্ধু and quite a big inspiration. He's doing some fantastic work with his band Mustang. Let's welcome Arijit Datta. Thank you. कैसे हो मेरे भाई? Hi. I'm doing good. All right, that's great to hear. Yeah. It's fantastic to have you, my brother Arijit. প্রথমেই যে কথাটা তোমায় জিজ্ঞেস করবো যে গান বাজনাটা কি করে শুরু হলো জীবনে? তুমি স্কুলের টাইমে পার্টিসিপেট করতে কোনো কম্পিটিশনে শুনতে? How did it all start? Let's start from the scratch. স্পেসিফিক্যালি ওরকম মানে গান বান্না স্টার্ট কবে থেকে করলাম এটা খুব বলা মুশকিল, বিকজ ফার্স্ট অফ অল আমি কোনোদিনই প্ল্যান ছিল না যে আমি একজন ভোকালিস্ট হবো বা আমি হেভি মেটাল গাইবো। সো মিউজিকটা ছোটোবেলা থেকে প্রচণ্ড শুনতে ভালো লাগতো। আর তারপর যখন আস্তে আস্তে বড় হলাম তখন হেভি মেটাল মিউজিক, হেভি মিউজিক, ব্লুজ এগুলোর ওপর আলাদা করে একটা ভালো লাগা তৈরি হতে থাকলো। এবং পরে যখন একটা টাইম আসলো যখন নিজের থেকে একটা খুব আর্জ আসলো যে না, আই ওয়ান্ট টু ফর্ম আ ব্যান্ড। এবং এটা আমি বলছি ব্যাক ইন 2014-15 এরকম টাইমের। সো সেইখান থেকেই আর কি সেই আর্টসটা এবং সেই পুশটা যে না, লাইক মিউজিকটাকে করব এবং তারপরেই মানে নিজের মাস্টাংয়ের ফরমেশন অ্যান্ড সেখান থেকে ভোকাল ডিউটিসগুলো দেওয়া শুরু এরকমভাবেই। Great. তো তুমি তো 80s born kid. Yeah. You have seen both the sides, the good side and the bad side. And we grew up in a time where Cartoon Network, WWE and all these things এখনের মতন এত কিছু অ্যাভেলেবেল সব কিছু ছিল না, আমরা সবাই জানি। কেবল টিভিতে and all this stuff and all. তো কোথাও না কোথাও গিয়ে তুমিও ইন্সপায়ার হয়েছো বিভিন্ন কার্টুন যেগুলো আসতো, সেঞ্চুরিয়ানস, তারপর সোয়াট ক্যাটস, ক্যাপ্টেন প্ল্যানেট, এক্স্যাক্টলি। তো তোমার এই কার্টুনগুলোর মতন কোন ক্যারেক্টারটা খুব ফেভারিট ছিল? মানে জনি ব্রেভো, জনি ব্রেভো, দেন ক্যাপ্টেন প্ল্যানেট যেটা বললাম, গোস্ট বাস্টার, সোয়াট ক্যাটস, এগুলো আমার খুব ফেভারিট কার্টুনের। পপাই শো, সো এগুলো খুব ফেভারিট কার্টুনের মধ্যে পড়তো। আরেকটা কার্টুন নেটওয়ার্কে তখন আসতো ল্যাপ অলিম্পিক্স বলে। ওকে। সো ওখানে অল স্টার্স ল্যাপ অলিম্পিক্স বলে, তো ওখানে ডিফারেন্ট কার্টুনের সব ক্যারেক্টার্সগুলো নানা রকম মানে স্পোর্টসে কম্পিট করতো, তো ওটা খুব মজা লাগতো। গ্রেট, ওটা মজা লাগতো। What about wrestling? Because I'm a big wrestling এটা আমার চাইল্ডহুডের একটা ইন্টিগ্রাল পার্ট বলা যেতে পারে। সো লাইক আমি যখন রেসলিং ফার্স্ট যখন আমি দেখা স্টার্ট করি তখন সবে জাস্ট কেবল কানেকশনস আমাদের ঘরে এসছে এবং তখন ওই ECW, নাইট্রো ওগুলো তখন হতো, র ইজ ওয়্যার, ঠিক আছে। সো তখন থেকে আর কি দেখা স্টার্ট, এবং মানডে নাইট র, ঠিক আছে। অ্যান্ড তার মধ্যে আমার বেসিক্যালি আই এম ফ্রম আ বেঙ্গলি মিডিয়াম, সো আমার পড়াশোনা ওখানে, তো আমার ইংলিশের অনেক ভোকাবুলারি ডেভেলপ হয়েছে আমি মানে রেসলিং দেখে, আমাদের WWF দেখে। সো আমার ফেভারিট সুপারস্টার বলতে আন্ডারটেকার, স্টিভ অস্টিন আমার খুব ফেভারিট। সো ওই এরাটা দেখেছি, তারপর আস্তে আস্তে রেসলিংয়ের এখন যদিও আর সেরকমভাবে আর দেখা হয় না, বাট হ্যাঁ মানে একটা সময়ে তো মানে বাড়িতে প্রায় ঝামেলা অশান্তি লেগে যেত যে রেসলিং দেখা এরকম ব্যাপার নেই। তো ধরো যদি স্টিভ অস্টিন বলে যে মাস্টাং হ্যাজ রিলিজড অ্যান অ্যালবাম ওয়ার্ল্ড ওয়াইড, সেটা কিভাবে বলবে? তোমার দৃষ্টিভঙ্গিতে আমি জানতে চাইছি। I'm very bad at আমরা আমাদের ভাষায় বলি, আমি লেটস থিংক স্টিভ অস্টিন বাংলায় কথা বলছে। স্টিভ অস্টিন বাংলায় কথা বলছে, এটা ইমিটেট করা আরো টাফ। মানে তুমি তোমার মতন করে দেখো, ইম্প্রোভাইজ। সো মাস্টাং হেভি মেটাল অ্যালবাম রিলিজ করেছে, অ্যান্ড দিস ইজ কল্ড স্টোন কোল্ড স্টানার। এরকম একটা কিছু বলতো, লাইক আমার পুরোপুরি প্রপারলি দ্যাটস দ্য বটম লাইন, because Stone Cold said so. Stone Cold says so. Drink beer, fuck fear.
আপাতত বন্ধুরা আমরা কিন্তু ব্ল্যাক কফি খেতে ব্যস্ত, বিয়ারটা আপাতত রাখা হয়নি। ইটস গুড। এরপরে আসি যে তোমার স্কুল জীবন, তারপর কলেজ লাইফ, এই সময়গুলোর মধ্যে দিয়ে তোমার গান লেখার ইচ্ছেটা কখন আসে? মানে বড় হওয়ার সাথে সাথে সবারই একটা লেখার ইচ্ছা থাকে, তুমি যেরকম খুব ভালো লেখো আমি জানি। লেখাটা আমার বরাবরই অলমোস্ট ছিল। সো গান লেখার আগে আমি কবিতা লিখতাম, তো এখনও লিখি, অলমোস্ট অন আ রেগুলার বেসিসই লিখি। তো লেখাটা আমার একটা মানে নিজেকে ব্যক্ত করা, নিজেকে এক্সপ্রেস করার একটা খুব কি বলবো, একটা জরুরি ওয়ে। কারণ যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, তত আমি ফিল করতে পারছি যে লোকের সাথে কমিউনিকেট করার জায়গাটা কমে আসছে। মানে এখনকার লাইফস্টাইল বা এখনকার ওয়ে অফ লিভিং যেরকমই হয়ে গেছে, মানুষের কাছে জীবনের সময় কম, সেই রকম আগেকার মতো আড্ডা গল্প সেগুলো হয়ে ওঠে না। আর মানুষ কিছু কিছু ক্ষেত্রে নিজেকে এক্সপ্রেস করতে চাইলে অপোজিটে যে লোকটা বসে থাকে, তারা না শুনে না বুঝেই তাদের নিজস্ব একটা জাজমেন্টে চলে আসে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি যে কথাটা বলতে চাইলাম সেটা বোঝার আগেই তারা একটা কনক্লুশনে চলে এসছে। বাট কবিতা বা লেখার মধ্যে মজাটা হচ্ছে যে এখানে আমি যেটা লিখছি বা আমি যেটা প্রকাশ করছি সেটা তৎক্ষণাৎ মানে জাজ করার কোনো মানুষ নেই। সেটা হয়তো পরে পাঠক পড়বে এবং পড়ে সেটা মানে ইটস ওপেন টু ইন্টারপ্রিট। তো সে নিজের মতো ইন্টারপ্রিট করতে চায়, সে সেরকমভাবে সেটাকে নিতে পারে। সো ইটস আ ওপেন এন্ডেড থিং। তো লেখাটা আমার মধ্যে ছিল। আমার ইনফ্যাক্ট 2021 এবং 2022 আমার গল্প পাবলিশড হয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ বুক ফেয়ারে। সো রিসেন্টলি আরেকটা বড় অফারও এসেছে যেখানে আমাকে একটা নভেল লেখার অফার করা হয়েছে বাংলাতে। সো দেখা যাক সেটার ওপর কতটা কি এগোনো যায়। ইচ্ছা আছে যদি ওটা করা যেতে পারে। সো লেখাটা বরাবরই আমার খুব একটা এসেনশিয়াল পার্ট। এবং আমার লিখতে ভালো লাগে নানা রকম নিজেকে লেখার মাধ্যমে। আরেকটা জিনিস যেটা আমি করতে পারি যে একটা মানুষের মধ্যেই তো অনেকগুলো ওয়ার্ল্ড বা অনেকগুলো জগৎ থাকে। মানে যখন রেসলিং দেখলাম তখন মনে হলো রেসলার হলে ভালো হতো, যখন ক্রিকেট দেখছি বা অন্য কোনো খেলা দেখছি তখন যদি খেলতে পারতাম তাহলে ভালো হতো। বাট সব কিছু তো সবার হয়ে ওঠে না। বাট এই ক্যারেক্টারগুলো নিজেদের মধ্যে থেকে যায়। সো যখন আমি লিখি তো আমার ভেতরে যেই পার্টটা আমি হয়তো করতে পারছি না আমার দৈনন্দিন জীবনে, সেটাতেও আমি সেই ক্যারেক্টারগুলো একটা ফিকশন একটা রেডি করে আমি সেইগুলোকে আমি মানে তার মধ্যে জীবন দিতে পারি বা লাইফ দিতে পারি। তো সেটা আমার কাছে একটা খুব বড় একটা মানে কি বলবো, একটা খুশির এবং আনন্দের বিষয় আর কি। অনেকগুলো ভ্যালুয়েবল পয়েন্টস এখানে বললে লেখার ব্যাপারটা কি নিয়ে, কারণ এগুলো সব কিছুই খুব ইন্টারকানেক্টেড। অফকোর্স। এবং হেভি মেটাল মিউজিকটা তো এই জন্য আমার খুব ভালো লাগে, বিকজ হেভি মেটাল বা এরকম টাইপের মিউজিক আমার যেহেতু আমি লিরিক্স আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট মিউজিকের। অ্যাবসলিউটলি ঠিক আছে, মানে লিরিক্স যেহেতু আমার ইম্পর্টেন্ট পার্ট, তো হেভি মেটালের কাছ সঙ্গে আমি কানেক্টটা এই জন্যই হতে পেরেছিলাম যে সামহাও আমি ফিল করেছিলাম যে এই জনর অফ মিউজিকটাতে মানে শুধুমাত্র একটা জীবনের ঘটনা বা একটা জীবনের দিক নিয়েই কাজ করা হচ্ছে এরকম না। মানে ফর এক্সাম্পল আমি যদি বলি বলিউডের যদি আমরা মিউজিক দেখি, সেখানে দেখা যেতে পারে মেজরিটি অফ বলিউড মিউজিক ইজ বেসড অন লাভ, হার্টব্রেকস এক্সেট্রা। বাট আমি যখন হেভি মেটাল জনরাটা যখন আমি প্রথমে ডিসকভার করলাম, তো দেখলাম এখানে যেমন ভালোবাসা নিয়েও আছে লেখা, সেরকম এখানে যুদ্ধ নিয়েও লেখার গান আছে, এখানে নিজেকে পুরোপুরি ভেঙে পড়ার পর আবার নিজেকে তৈরি করার নিয়ে কী করে ইন্সপিরেশনাল গান লেখা যায় সেটা নিয়েও সাবজেক্ট আছে। সো এইটা আমাকে একটা খুব মানে টাচ করেছিল। সো এই পার্টটা আমার হেভি মেটালের একটা খুব মানে বড় পার্ট, লিরিক্স যে পার্টটা। সো আমি আমাদের যে অ্যালবামটা গত বছর বেরোলো মাস্টাংয়ের, ওখানে যে 9টা গান আমাদের ছিল, 8টা 9টা, প্রতিটা গানের লিরিক্সে আমি লিখেছি এবং আমি চেষ্টা করেছি ডিফারেন্ট অ্যাসপেক্ট, ডিফারেন্ট স্টোরিজ ওখানে দিতে। এরকম না হয় যে একটা গান মানে প্রতিটা গানের লিরিক্যাল থিম, লিরিক্যাল কন্টেন্ট একই রকম হচ্ছে, এরকম যাতে না হয়। সো যদি কেউ অ্যালবামটা ভালো করে শুনে থাকে সে দেখবে যে ডিফারেন্ট যেমন কসমিক রেজ বলে আমাদের একটা গান আছে যেটা টোটালি সাইফাই একটা
থিমের ওপর লেখা গান। ভয়েজার একটা গান আছে যেটা একদমই লাভ ব্যালাড। তো এরকম ডিফারেন্ট জায়গা, কুইন অফ রেড লাইট, সেই গানটা আমার নিজের খুব ফেভারিট একটা গান, বিকজ আমার ওই লেখার মধ্যে আমার সামহাও হারলট অর প্রস্টিটিউট এই ক্যারেক্টারগুলোর আমি খুব মানে আমার কাছে খুব মানে ইন্টারেস্টিং লাগে। সো অ্যান্ড আমি সেই থিমের ওপর লিখেছিলাম কুইন অফ রেড লাইট। তো ডিফারেন্ট জায়গা এগুলো আমি কভার করেছি, মানে করার চেষ্টা করেছি আর কি। সো কেউ যদি শোনে বুঝতে পারবে। অরিজিৎ দত্ত অ্যাজ আ সান, apart as a friend, as a brother, apart from heavy metal, how is that person? ওয়েল, আমি প্রচণ্ড ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মানুষ। আমার কাছে আমার বাবা মা মানে তারা আমার মানে যদি আমি হেভি মেটালটাকে আমার লাইফের একটা খুব এসেনশিয়াল পার্ট ধরি, তার থেকে 10 টাইমস বেশি এসেনশিয়াল পার্ট হচ্ছে আমার ফ্যামিলি। এবং আমার মনে হয় এটা প্রতিটা মানুষেরই হওয়া উচিত, বিকজ যেই মানুষগুলো ছোটোবেলা থেকে একজনকে তৈরি করলো, তাদের স্যাক্রিফাইস করে তাদের বড় করলো, সো একটা সময় পর মানে তাদের প্রতি এই টানটা না থাকাটাই খুব অস্বাভাবিক। আমি অনেককে দেখি তাদের মধ্যে সেই টানটা থাকে না। ইটস ওকে, যারা যেরকমভাবে নেয়, আমি কখনো এটা নিয়ে কিছু বলবো না। বাট আমার কাছে সেই বাবা মার টানটা এখনও, কারণ আগে একটা সময় ছিল যে বাবা মা কিছু বললে রাগারাগি করতাম, চেঁচামেচি করতাম, কোথাও পার্টি করতে গেছি বা বন্ধু বান্ধবের সঙ্গে আসতে পারছি না। বাট এখন সেটা নিজের থেকে মনে হয় যে না, আমি আজকে কেউ যদি ডাকেও মনে হয় যে না, আজকে আমার বাড়িতে থাকাটা বেশি জরুরি রাদার দ্যান বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করার থেকে। সো আমি চেষ্টা করি, আমি খুব ভালো সান হয়তো হতে পারিনি, বাট আমার পক্ষ থেকে যতটুকুনি করা পসিবল বা যতটা সম্ভব আমি সেটা যথাসাধ্য চেষ্টা করি আমার নিজের ডিউটিটাকে করার, এটাকে পালন করার। দেখো, চেষ্টাটাই শেষ আমরা করতে পারি। হ্যাঁ, কারণ আমি একটা জিনিস দেখেছি যে মানে এই যে আনকন্ডিশনাল লাভ ব্যাপারটা যেটা আছে, যতটুকু নেই, যদিও আমি আনকন্ডিশনাল লাভ এই ওয়ার্ডটার আমি পুরোপুরি বিশ্বাসী নয়। কারণ আমার মনে হয় যে লাভ কখনো আনকন্ডিশনাল হতে পারে না। ইনফ্যাক্ট এই যে বলে যে মানে প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা, বন্ধুদের মধ্যে ভালোবাসা, পিতা পুত্র বা মা ছেলের মধ্যে ভালোবাসা, এগুলো আনকন্ডিশনাল আমার মনে হয় না। বিকজ লাভ সবসময় একটা ছোট জায়গা হলো একটা কন্ডিশন নিয়ে আসে। যতক্ষণ সেই কন্ডিশনটা বোথ পার্টি থেকে ওয়েল মেনটেন্ড হচ্ছে ততক্ষণ সেই সম্পর্কটা থাকে। যখনই মানুষ সেটা আস্তে আস্তে দেখছে যে ওয়েল মেনটেন্ড হচ্ছে না, তখন মানুষের মন চেঞ্জ হয়, প্রায়োরিটিস চেঞ্জ হয়, সময় চেঞ্জ হয়। তো এই জন্য মানে যেটা আমি বলছিলাম, বেসিক্যালি আমি কথা থেকে অন্য জায়গায় চলে গেলাম। সো এই আনকন্ডিশনাল লাভের যতটুকুনি মানে আমি দেখেছি যে বাবা মাই এমন একটা জায়গা যেখান থেকে দাঁড়িয়ে সেই আনকন্ডিশনাল লাভের মানে ম্যাক্সিমামটা পাওয়া যায়। আমি কেন বললাম, অনেকে হয়তো বলতে পারে যে না, বাবা মার ক্ষেত্রে লাভটা আনকন্ডিশনাল না, কেন অনেকে বলতে পারে। বাট আমার মনে হয়েছে যে সেখানেও একটা কন্ডিশন থাকে, লাইক তাদেরও একটা এক্সপেকটেশন, কারণ ভালোবাসার মধ্যে একটা এক্সপেকটেশন তো সাধারণ মানুষ চলে আসে, বা সেই এক্সপেকটেশনসটার ওপরে যদি যেতে হয় তাহলে তাকে মহর্ষি হতে হবে, লাইক একদম মানে মানে স্বামীজির মতো কোনো পার্সোনালিটি বা যোগী এরকম টাইপের কিছু হয়ে যেতে হবে। কারণ আমি একজনকে ভালোবাসছি, আমার অটোমেটিক তার প্রতি একটা এক্সপেকটেশনস আসবে। আমি আমার ছেলে মেয়েকে বড় করে তুলছি, আমার মনে হবে যে এই ছেলে মেয়েও আমাকে ইন ফিউচার দেখবে। সো এটা কিন্তু একটা কন্ডিশনের জায়গায় চলে আসলো। যখনই সেটা দেখছে না বা কোনো জায়গায় যদি সেটা মিট না করে কন্ডিশনটা, তখন মন খারাপের একটা ব্যাপার থাকে। সো এই জন্যই মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে যতটুকুনি আনকন্ডিশনাল লাভ যদি কথাটা যদি এক্সিস্ট যতটাই করে, সেটা আমার মনে হয় বাবা মাই এমন দুটো মানুষ এই পৃথিবীতে যাদের থেকে পাওয়াটা সম্ভব। ঠিক আছে, মানে সব কিছুর পরে এন্ড অফ দ্য ডেতে এই দুটো মানুষই তোমার পাশে থাকবে। একদম ঠিক আছে, আর সবাই মোটামুটি ভালো মন্দ, হ্যাঁ আমি পাশে আছি, দেখছি দেখবো বলে সরে যাবে, বাট এই দুটো লোকই আলটিমেটলি থেকে যাবে। তো তোমার সাথে আমার পরিচয় হয় 2016 সালে। অনেকগুলো বছর পেরিয়ে গেছে, আগামী দিনে আমাদের ভ্রাতৃত্ব বন্ধুত্ব থাকবে, আমরা গ্রো করব। তোমাকে দেখে আমার একটা জিনিস খুব ভালো লাগে যে তোমার ভিতরে এই নেভার সে ডাই অ্যাটিটিউডটা। বন্ধুরা, আমি একটা কথা বলে নিতে চাই মাঝখানে, যে অরিজিৎদের ব্যান্ড মাস্ট্যাং নেক্সট ইয়ার একটা বিশাল বড় ফেস্টিভ্যাল জার্মানিতে হচ্ছে, সেখানে ওরা বাজাতে যাচ্ছে, এবং এর থেকে আর বড় কিছু হতে পারে না ফ্রম
a mentor. I was a mentor to him for certain few months, and he will always be my brother, a friend. But what inspires me about this guy is showing this to the fucking critics and going and will be flying high and just going to Germany next year to perform in Keep It True Festival, right? Yes, yes. So we are all proud of you, man. thank you. We're all proud of you. Yeah. এবং ওদের যে অ্যালবামটা রিলিজ হয়েছে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ওদের এই এই যে অমূল্য সম্পদগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে, যেগুলো এখন পাওয়া যায় না, ইন দ্য ফর্ম অফ অডিও ক্যাসেটস। মাইন্ড ব্লোয়িং। ওরা ফিজিক্যাল ফরম্যাটও বের করেছে, কিন্তু এই যে এই জিনিসগুলো, দিস ইজ অল ক্রিয়েটিভিটি। অ্যামেজিং। থ্যাংক ইউ Amazing. আমাদেরও কাছে এটা খুব বড় একটা পাওয়া। সো ইয়া তোমাদের গান বাজনা আরো মানুষের কাছে ছড়িয়ে যাক, আরো মানুষ শুনুক, তোমাদের ক্রিয়েটিভিটির ব্যাপারে জানুক, তোমাদের গান লেখা। আমার মনে হয় যে যখন একটা সৃষ্টিশীল মানুষ কিছু ভাবে, তার অনেক কিছু ব্যাঘাত, অনেক অবস্টাকেল, অনেক কিছু আসতে থাকে, কিন্তু তুমি সব কিছুর সাথে লড়েও আজকে প্রত্যেক দিন এগিয়ে যাচ্ছ, বাড়ি টেক কেয়ার করছো, প্র্যাকটিস করছো, পারফর্ম করছো, মানুষ ভালোবাসা দিচ্ছে। আমার তো মনে হয় যে এর থেকে বেশি একজন আর্টিস্ট কিছু এক্সপেক্ট করতে পারে না। অফকোর্স সে নিয়মিত গ্রো করছে এবং তোমাকে দেখে আরো 10-20টা বাচ্চা তারাও তোমাকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে দ্যাট হাউ টু নেভার কুইট ইয়োর ড্রিমস দ্যাট ইউ সি এভরিডে। এটা মানে সত্যি অনেক বড় পাওয়া। বাট আমি প্রথমেই এই যে তুমি যে কথাগুলো বললে, আমি কিছু কথা বলি, যে ক্রিটিক্স অ্যান্ড অল। আমার মনে হয় যে এই ফাইট করা বা মানে মিডল ফিঙ্গার দেখানো, হোয়াট এভার ইট ইজ, আমার মনে হয় যে একটা মানুষের কাছে যদি ভিশনটা ক্লিয়ার থাকে বা তার কাছে যদি ওই ফোকাসটা থাকে যে আমি আলটিমেটলি কি পেতে চাই, আমি যে কাজটা করছি আমি সেই কাজটার থেকে কি ফল এক্সপেক্ট করছি বা আমার আলটিমেট ডেস্টিনেশনটা কী, সেইটা যদি কারোর কাছে ক্লিয়ার থাকে, আমার মনে হয় না কে তারপর কে কি বললো, কে কি ভাবলো, এন্ড অফ দ্য ডে সেগুলো খুব ম্যাটার করে। বিকজ আমার কাছে প্রথম থেকে কিছু জিনিস খুব ট্রান্সপারেন্ট ছিল, খুব ক্লিয়ার ছিল। আমি আজকে একটু বলি, এই যে ক্রিটিক্সের ব্যাপারটা, আমার কাছে ব্যাপারটা এটা ক্লিয়ার ছিল যে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো ক্রিটিক্সকে কেউ মনে রাখেনি, মনে রেখেছে খালি পারফর্মারকে। শাহরুখ খান যদি আজকে 20টা ছবি ফ্লপ করে থাকে, সেই 20টা ছবি ফ্লপ করার পর কোন ক্রিটিক শাহরুখ খানকে গালাগাল দিল তাদের কেউ নাম জানে না আজকে, বাট নাম জানে শাহরুখ খান। সচিন তেন্ডুলকর আজকে কটা ডাক করলো, ডাক করার পর পাড়ার মাছ কাটতে কাটতে সচিনকে বাবা মা তুলে গালি দিল, তো সেটা নিয়ে সচিন বদার কি, ও নেক্সট ম্যাচে নেমে আবার রান করা নিয়ে বদার। সো আমার কাছে যদি এটা ক্লিয়ার থাকে যে আমি কি করতে চাই এবং আমি কি পেতে চাই, তাহলে সেক্ষেত্রে কে কি বললো, কে কি ভাবলো, এন্ড অফ দ্য ডে সেটা খুব একটা ম্যাটার করে না। এটা ফার্স্ট। সেকেন্ড অফ অল, যেটা তুমি বললে যে জার্মানির ব্যাপারটা, ইয়া ইট ইজ আ ভেরি লাইক বিগ নিউজ ফর আস অলসো। বাট আমি এই ব্যাপারটা নিয়ে খুব সারপ্রাইজ না। মানে অনেকের মনে হতে পারে যে ওয়াও জার্মানি অ্যান্ড অল, বিকজ আমি এটা জানতাম যে ইট ইজ জাস্ট আ ম্যাটার অফ টাইম। বিকজ আমি যেই মানে ওয়েতে মাস্টাংকে নিয়ে এগোতে চেয়েছি এবং যেরমভাবে আমি কাজ করতে চেয়েছি বা করেছি, তো আমি জানতাম যে টুডে অর টুমোরো ইট ইজ গোয়িং টু হ্যাপেন। সো ইট ইজ নাথিং ভেরি সারপ্রাইজিং টু মি যে হঠাৎ করে জার্মানির একটা বাজানোর কিপ ইট ট্রুতে বাজানোর অফার চলে আসলো। সো ইট ইজ আ ম্যাটার অফ টাইম, আমি জানতাম টুডে অর টুমোরো আসবে। তো হ্যাঁ, এটা আমার কাছে বিশাল বড় একটা আনন্দের ব্যাপার, কারণ অফকোর্স একটা যে কোনো কাজের পর সেটা থেকে রিকগনিশন পেলে কার না ভালো লাগে, রাইট? সো সেই রিকগনিশনটা আমি পেয়েছি এবং আজকে আমাদের অ্যালবামটা ইউরোপে 3টে লিডিং রেকর্ড লেভেল থেকে রিলিজড হয়েছে। এবং আমার মনে হয়, আমার যদি খুব ভুল আমি না হই, কলকাতার তে বোধহয় মাস্ট্যাং ইজ দ্য ফার্স্ট ব্যান্ড যাদের অ্যালবাম 3টে ডিফারেন্ট ফিজিক্যাল ফরম্যাটে রিলিজ হয়েছে। ফাইটার রেকর্ডস ফ্রম স্পেন, তাদের থেকে সিডি ফরম্যাটে, গোল্ডেন কোর রেকর্ডস ফ্রম জার্মানি, সেখান থেকে ভাইনিল ফরম্যাটে, অ্যান্ড জব ব্রেকার রেকর্ডস ফ্রম সুইডেন, সেখান থেকে টেপ অর ক্যাসেট ফরম্যাটে। সো এটা আমাদের কাছে একটা বিশাল বড়, কারণ ডিজিটাল মিউজিক রিলিজ তো এগুলো হয় ঠিক আছে, বাট আলটিমেটলি ফিজিক্যাল রিলিজগুলো থেকে যায়। এবং আজকে আরেকটা জিনিস যেটা আমাকে খুব পুশ করেছে পার্সোনালি, ব্যক্তিগতভাবে, আমাকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে থাকে যে তুমি পৃথিবীতে কোন জিনিসটা খুব মানে মনে প্রাণে চেয়েছো,
আমার কাছে সেটার প্রথম উত্তর ছিল অমরত্ব, ইমর্টালিটি। ওকে, এবং যেটা আমি জানি যে আমার মেয়ার মর্টাল, একদিন এই শরীর মিশে যাবে। সো আমি এমন কিছু যদি করে যাই যেটা আমার থাকার পরও থেকে যাবে, সেখান থেকে একমাত্র আমি অমরত্ব পেতে পারি। অ্যাবসলিউটলি। এবং এইটা আমার মনে হয় যে কোনো আর্টিস্টের একটা খুব বড় সুযোগ, যেটা একটা নর্মাল লোকের থাকে না। একটা নর্মাল লোক সকাল 9টা থেকে 5টা ডিউটি করছে, তার পরিবারকে টাইম দিচ্ছে, তার পরিবারের জন্য স্ট্রাগল করছে, আনন্দ করছে, ফুর্তি করছে, তারপর ওই কাজগুলো করতে করতে একটা সময় তার টাইম যখন আপ হয়ে যাচ্ছে সে চলে যাচ্ছে। বাট একটা আর্টিস্টের কাছে সেই সুযোগটা থাকে যেখানে সে এমন কিছু ক্রিয়েট করতে পারে, এমন কিছু তৈরি করতে পারে যেইটা কিনা সে তার অবর্তমানেও থেকে যাবে পৃথিবীতে। সো এইটা আমার কাছে মানে একটা বিশাল বড় একটা মানে জায়গা, যেটা আমাকে প্রচণ্ড পুশ করেছে যে আমি না থাকার পরও আমার একটা কিছু থেকে যাবে। এবং আশা করি মাস্ট্যাং আরও অ্যালবাম রিলিজ করবে, এবং আজকে যতগুলো লোকের কাছে আমরা পৌঁছেছি অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যালবামের রেসপন্সও খুব ভালো এসছে। ঠিক আছে, তো আশা করি উইথ টাইমস আমরা সেটা আরও বাড়াতে পারবো এবং আরও এগিয়ে যেতে পারবো। সো অ্যান্ড এটা পুরোপুরি কৃতিত্ব অডিয়েন্সরা, যারা ওপেনলি আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে তাদেরকে দিতে হবে। কারণ এন্ড অফ দ্য ডে আমি কাজ করে গেলাম, বাট সেখান থেকে কোনো রেসপন্স পেলাম না, সেটাতেও তো আলটিমেটলি কিছু হবে। তো সেই লোকগুলোকে আমরা কানেক্ট করতে পেরেছি, তাদেরও শুনে সেই জায়গাটা ভালো লেগেছে, তার জন্যই হয়তো আজকে এই জায়গাটা পাওয়া। সো ইটস আ ভেরি বিগ থিং ফর আস। এবার যে প্রশ্নটা করবো, যে আমরা যারা হেভি মেটাল মিউজিশিয়ান বা মিউজিশিয়ানস, we need to pass the torch to the next generations. That's how it grows. আসে 20 বছর পরেও অন্য কোনো অরিজিৎ আসবে, অন্য কোনো আর্টিস্ট আসবে, and that's how it moves on. প্রেজেন্ট জেনারেশন যারা গান বাজনা করছে, আমি কলকাতা নিয়ে কনসার্ন, কলকাতা নিয়ে কথা বলতে চাই, তাদের মধ্যে একটা খুব উৎসাহ, তারা সাপোর্টটা পায়, গিটার কেনা, ড্রামস কেনা অ্যান্ড এভরিথিং। তো how do you look into this? Like, they are making songs, they are writing songs, new stuffs. Let's not keep this genre thing here. How do you look into this? Like, how is the musical scene going to evolve in the next 10 years in Kolkata with the present generation of making music? It's a very tough question because it's totally depends on the people and the person who are doing the music actually. কারোর কাছে মিউজিকটা যদি একটা পার্ট টাইম ইন দ্য সেন্স, মানে একটা জাস্ট মানে এন্টারটেনমেন্ট বা একটা কোনো মানে আড্ডা মারা বলবো না, ইট ইজ সরি, এটা আমি অ্যাপোলজি চাইছি, মানে তাদের একটা যদি মানে রিক্রিয়েশনাল জিনিস হয়, আমি বলতে চাইছি যেটা, তাহলে সেটার একটা আউটপুট একরকম হবে। কারোর কাছে যদি সেটা যে না আমাকে এই জায়গাটা একটা গোল আমাকে যেতে হবে, সেই অনুযায়ী যদি সে নিজেকে মানে চালিত করে, তার একটা আউটপুট আলাদা হবে। সো যেটা আমি মানে বেসিক্যালি এটা বলতে চাইলাম যে তোমার ওই ভিশনটা যদি ক্লিয়ার থাকে যে তুমি তোমার মিউজিকটা থেকে কী চাইছো, এই পার্টটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, তোমার আউটপুটটাও সেরকমভাবেই আসবে। মানে ফর এক্সাম্পল আমি যদি বলি, আমি একটা পার্ট টাইম জব করে তো আমি কখনো এক্সপেক্ট করতে পারি না একটা ফুল টাইম স্যালারি, রাইট? আমি আজকে একটা 2 ঘন্টার একটা পার্ট টাইম জব করে আমি এক্সপেক্ট করতে পারি না যে আমি একটা ফুল টাইম যে 9 ঘন্টা ধরে কাজ করবে সেরকম একটা স্যালারি পাবো। সো তোমার ইনপুট যেরকম হবে, আউটপুট তুমি সেরকম পাবে। এবার সেইটা অনুযায়ী তুমি প্রপারলি মানে নিজেকে এবং নিজের যে সার্কেলটা সেটাকে তৈরি করো। ঠিক আছে, তুমি কি চাও সেই ফোকাসটা যেন তোমার কাছে ক্লিয়ার থাকে, সেইটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, বাদবাকি জিনিস আমার কাছেও যা আছে এখন সবার কাছে তাই আছে। আমি কোনো এক্সট্রা মানে প্রিভিলেজ নিয়ে আমি হইনি, যার জন্য আমি আদার্স অনেক কিছু পেয়েছি যেটা তুমি পেতে পারো না। সোশ্যাল মিডিয়া তোমাদের কাছেও আছে, আমার কাছেও আছে। আমি সেটাকে আমার মিউজিক প্রমোশনের দিকে কাজে লাগিয়েছিলাম, আমার নিজের পিয়ার বিল্ডিংয়ের ওপর কাজে লাগিয়েছিলাম, রাদার দ্যান পোস্টিং মিমস অর আননেসেসারি থিংস। সো তুমি যদি নিজেকে সেটাকে ইউটিলাইজ করতে পারো, তো ওয়ার্ল্ড ইজ ইয়ার্স, কেউ আটকাতে পারবে না। এখন তো অনেক সুবিধা লোকের কাছে পৌঁছানো। আজকে আমি কলকাতার দমদমে বসে আমার মিউজিকটাকে আমি একটা ইউরোপের লোককে শুনতে পারছি, বাট এটা আজ থেকে 20 ইয়ার্স ব্যাক বা 30 ইয়ার্স ব্যাক এটা করতে গেলে আরও অনেক বেশি কাঠখড় পোড়াতে হতো। একদমই তাই। তো এখন তোমার কাছে সেই প্রিভিলেজগুলো আছে, তোমার কাছে এই সুবিধাগুলো আছে। সো তুমি যদি এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারো, প্রপারলি চ্যানেলাইজ করতে পারো, সো জাস্ট মানে ইট ইজ অলসো আ ম্যাটার অফ টাইম ফর ইউ গাইজ অলসো। সো তো প্রেজেন্ট সিনারিও যেটা কলকাতায়, সেখানে তোমার কিছু ফেভারিট ব্যান্ডস আছে যাদেরকে তোমার খুব ভালো লাগে? অফ কোর্স, লেটস হিয়ার देम आउट। কারা? ড্রেড হ্যামার ফার্স্টেই নাম বলতে হবে, বিকজ দে আর ফাকিং অ্যাস টাইট। আই মিন
ওরা আমাদের সঙ্গে এই জাস্ট কিছুদিন আগে যে বাংলাদেশে আমরা ট্যুর করলাম, বাংলাদেশ থ্রাশ ফেস্টে বাজালাম উইথ মাইটি ক্রিপ্টিক ফেট, ওয়ান অফ দ্য বিগেস্ট বেঙ্গলি হেভি মেটাল ব্যান্ড, লাইক দে আর ইন দ্য সিন ফর লাস্ট 30 years. পাওয়ার সার্চের ভোকালিস্ট জামশেদ চৌধুরী, তো এরা ছিল। তো আমি সেখানেও ড্রামারকে দেখলাম, মানে আই ওয়াজ জাস্ট ব্লোন অ্যাওয়ে, মানে লাইক দে আর লাইক ফায়ারবল, লাইক মানে তুমি যে কোনো জায়গায় যে কোনোভাবে ফেলে দাও অ্যান্ড দে উইল জাস্ট ফাকিং কিল। সো ড্রেড হ্যামার, অফকোর্স আর্মামেন্ট আছে, ভুলগো স্ট্রাইক আমাদের খুবই কাছের ব্যান্ড। আমি রিসেন্টলি তাদের একটা স্টোরি দেখলাম, আমি দেখে প্রচণ্ড খুশি হলাম যে দে আর ওয়ার্কিং অন দেয়ার ফিজিক্যাল রিলিজ অলসো, দে আর লাইক ডুইং স্টুডিও ওয়ার্কস অ্যান্ড অল। এটা লং ডিউ, কারণ মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ভোকালিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ মানে পারফর্মিং আর্টিস্ট ফ্রম দিস সিন, নট অনলি এই কান্ট্রির মধ্যে, দ্যাট ইজ ওয়াজির ভোরা। সো আমি যখনই ওকে স্টেজে দেখি, মানে আই ওয়াজ জাস্ট মেসমারাইজড বাই হিজ অ্যাক্ট অ্যান্ড এভরিথিং। সো ওই ক্যারেক্টারটা, ওই অ্যাটিটিউডটা, শোম্যানশিপটা। সো ভুলগো স্ট্রাইক অফকোর্স আছে। এছাড়াও আমাদের আরও কিছু এক্সট্রিম মেটাল ব্যান্ডস, যেরকম শুধু কি এটা মানে কলকাতার তরফ থেকে না, আমি মানে অল ওভার ইন্ডিয়া থেকে বলতে পারি। দেন ক্রিপ্টোস, অ্যামরফিয়া, দে আর রিয়েলি ডুইং গ্রেট। সো কারণ তাদের মধ্যে ওই ব্যাপারটা আমি দেখেছি, প্রফেশনালিজম ব্যাপারটা, যে ব্যান্ডটাকে নিয়ে আরও এগোনোর, নিজেকে পুশ করা, ঠিক আছে, নিজেকে একটা জায়গায় রেখে দেবো না, তো এই ব্যাপারগুলো আছে। সো যেটা যার থেকে বেটার আমার মনে হয় তার থেকে শেখা উচিত, এবং নিজেকে ওপেন মাইন্ডেডনেস তো থাকতে হবে, ঠিক আছে। কারণ আলটিমেটলি ওই টিচেবিলিটি ফ্যাক্টরটা না থাকলে, মানে নিজেকে যদি আমি একটা জায়গায় বন্ধ করে রাখি যে না আমি বেটার বা আমি এর থেকে কিছু শেখার নেই, তাহলে ওটা খুব বোকামো হয়ে যায়। তো এই ব্যান্ডগুলো থেকে আমি প্রতিনিয়ত শিখি, যাদের আমি নাম বললাম। এডিজি, যেটা তোমাদের প্রজেক্ট, সেটা আমার খুব ভালো লেগেছিল, বিকজ তারা বাংলাতে কিছু করছে, কারণ আমি সবসময় বাংলাতে আমি কিছু করতে চেয়েছিলাম। অ্যান্ড আমি যখন দেখলাম বাংলাতে তোমরা হেভি মেটাল করছো, ইট রিয়েলি সামথিং হুইচ ইজ ভেরি নিউ ইন আওয়ার সিন, এবং প্রপার একটা ওল্ড স্কুল মানে হেভি মেটাল ইন বেঙ্গলি, তো সেটা আছে। তো এইগুলো আমি আমাদের টুম্ব অফ লুসিফার, ঠিক আছে, যারা ব্যাঙ্গালোরে বাজিয়ে আসুন, দে আর ভেরি গুড ব্যান্ড, টাইট ব্যান্ড, অনেক পোটেনশিয়াল আছে। সো এই ব্যান্ডগুলো অফকোর্স আমার খুব ভালো লাগে, এবং আমি চাই যে এরা কিছু, কারণ আমার মনে হয় যে ব্যান্ড বা এই যে মিউজিক কালচারটা, এটা একটা কিউমুলেটিভ এফর্ট, একা একা এখানে কিছু করা যাবে না। আজকে বে এরিয়া থেকে এতগুলো থ্র্যাশ ব্যান্ড নাম করেছে বলে আজকে বে এরিয়াটাকে লোকে চেনে, ঠিক আছে। সো আজকে প্রতিটা জায়গা থেকে যদি, মানে একটা রিজন থেকে যদি অনেকগুলো ব্যান্ড একসাথে ফ্লারিশ করে, তাহলে আলটিমেটলি তার সিনটাকেও বড় হবে, তাই নয়? তো আমি একা কিছু জায়গা পেলাম আর বাকি কেউ পেলো না, এরকম মেন্টালিটি নিয়ে থাকলে আই গেস আমার মনে হয় না বেশি দূর কোনো দিন এগোনো যায়, ঠিক আছে। সবাইকে সাকসেস যদি পায়, তাহলে আলটিমেটলি সেটা ফিউচার জেনারেশনের ক্ষেত্রে একটা বড় মানে ম্যাটার করে, ঠিক আছে। কারণ তারাও তাদের কাছে একটা ইন্সপিরেশন আছে যে না, এই ব্যান্ডসগুলো আমি যাদেরকে স্টেজ থেকে দেখতাম, আজকে দে আর ডুইং গুড, দে আর ডুইং বিগ অ্যান্ড অল এভরিথিং। সো এরা যদি পারে, তাহলে আমি কেন পারবো? তো এই ব্যাপারটা আমার মনে হয় সবাই যদি করতে পারে, তো অফকোর্স অনেক বেটার একটা আউটকাম এই সিনটার জন্য হবে। র্যাপিড ফায়ারে চলে আসি। প্রথম প্রশ্ন র্যাপিড ফায়ারের, আয়রন মেডেন না জুডাস প্রিস্ট? জুডাস প্রিস্ট, জুডাস ফাকিং প্রিস্ট, নো ওয়ে। Yeah, I'm a total priest whore. I'm a fucking priest whore, and I'm very much into like 70s Judas Priest, classic Judas Priest, like Stained Class, Sin After Sin, Rockarola, Sad Wings of Destiny. I mean, to me, Priest ওই সময়টা আর কি লাইক মানে আলটিমেট জায়গায় ছিল তাদের আর্টিস্টশিপের এবং তাদের সং রাইটিং অ্যান্ড এভরিথিং, অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম লাইক হ্যালফোর্ড ওয়াজ লাইক আনফাকিং প্যারালাল, লাইক। সো এরপর হ্যাঁ, অফকোর্স পেইন কিলার, ব্রিটিশ স্টিল অনেক কিছু বেরিয়েছে, আমার ওগুলো শুনতে অফকোর্স ভালো লাগে, ডিফেন্সেস অফ ফেথ, বাট আই এম আ 70s priest guy because I can relate to 70s music much more. Same as Scorpions also. My favorite era with Scorpion is Uli Jon Roth era. So yeah, Judas fucking Priest, yeah, please. Ronnie James Dio na Geoff Tate? Oh man, this is a tough one. Geoff Tate. I'm sorry, but yeah, মানে রনি জেমস ডায়ো কি বলবো, এটা এক্সপ্লেনেশনের কোনো দরকার পড়ে না, বাট yeah, thank you for this question, but yeah, Geoff Tate. Yeah. All right, next question. White Snake na Deep Purple? Deep Purple any day. And তার থেকেও বেশি যদি কিছু হয়, লাইক ইউরা হিপ, I'm more of ইউরা হিপ গাই, যেটাকে কিনা ইউরোপিয়ানরা বলে পুয়ার ম্যানস ডিপ পার্পল, বাট আমার মানে লাইক আই এম ক্রেজি ফর ইউরা হিপ।
সো যদি আমাকে ওরকম হার্ড রক 3টে ব্যান্ডের নাম বলতে পারে যাদেরকে ছাড়া আমি থাকতে পারবো না, দ্যাট ইজ ইউরায়া হিপ, থিন লিজি অ্যান্ড প্রবলি লেড জেপলিন। লেড জেপলিনের কথা বলে লেড জেপলিনের কোশ্চেন আসছে নেক্সট। রবার্ট প্ল্যান্ট, ফ্রেডি মার্কিউরি। প্ল্যান্ট, রবার্ট প্ল্যান্ট। And the last question for you, Warfaze, now itself. Warfaze, any day, Warfaze. Fantastic. Okay, so we are almost to the end of the show, my dear brother. So as we have promised that you'll be singing few lines, we're going to end the show on that note. What kind of song you want to hear? Like slow ballads or like Anything, yeah, man. Anything, man. It's up to okay. you. Okay, let's do this. In this neon city, she says love every night. If in pain, don't worry, visitor will feel bright. No lies, no fake promises, she's true to the core. No matter what you call her, she can be a whore. Yeah, Oh, no matter what you call her, she can't be a whore. Yeah. oh man. That's fantastic. It was pleasure to have you, my brother. Thank you so much. It's And- an honor for me too. We are looking forward to more releases by Mustang, Yes, yes. more tours, more concerts, lots of beer, whiskeys, coffees. I'm not sure about beer whiskeys because আমি আমার লাইফস্টাইলটা একটু অন্যরকম ভাবে চেঞ্জ করে Please, নিয়েছি এবার এখন। আধ্যাত্মিক কথা আর মারাতে হবে না বাবা। So that's a wrap, and we are to the end of the episode. Thank you very much. Thank you. Thank you.